৫৪ বছরের পিতা-পুত্রের স্বৈরশাসন এবং ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার মানুষ মুক্ত হয়েছে। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। কিন্তু প্রশ্ন হলো, মুক্তি কি আসলেই এত সহজ? এতদিন ধরে বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসা ইরান, ইরাক এবং রাশিয়া কি চুপচাপ বসে থাকবে? তুরস্ক কি কুর্দিদের উত্থান মেনে নেবে? ইসরায়েল কি সিরিয়ার আরও কিছু এলাকা দখল করে নেবে? আমেরিকা কি সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেবে? অনেক প্রশ্ন। এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো সিরিয়া। সিরিয়ার উত্তরে তুরস্ক, পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং লেবানন, আর এটি হলো রাশিয়া। এদিকে আমেরিকাকে দেখতে পাচ্ছেন, আর এখানে ইরাকের পাশে ইরানকে দেখতে পাচ্ছেন। সিরিয়ার গৃহযুদ্ধে কে কোন পক্ষে যুদ্ধ করছে বা কে কাকে সাহায্য করছে এগুলো নিয়ে এর আগের ভিডিওতে বিস্তারিত কথা বলেছি। সেই ভিডিওটি দেখে নিন, তাহলে এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাবেন। আমরা জানি ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পরাজিত করে সিরিয়ার ক্ষমতা দখল করে নেওয়া বিদ্রোহী গোষ্ঠীটি হল হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS। ২৭ নভেম্বর শুরু হওয়া বিদ্রোহীদের এই অভিযান মাত্র অল্প কয়েকদিনেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে, যা রীতিমতো অবাক করেছে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের। প্রথমে আলেপ্পো দখল, পরে হামা, এরপর হোমস এবং সর্বশেষ রাজধানী দামেস্ক দখল। এখন প্রশ্ন হলো, ১৪ বছরের গৃহযুদ্ধের অবসানের পর সিরিয়ায় কি শান্তি ফিরে আসবে? এই উত্তর জানার জন্য আমাদেরকে খুঁজে দেখতে হবে এই যুদ্ধে যুক্ত হওয়া বিভিন্ন পক্ষ, বিভিন্ন দেশ, তারা কি বলছে, কি করছে সেগুলো। প্রথম প্রশ্ন হলো, তুরস্ক এখন কি বলছে? সিরিয়া দখল করে নেওয়া বিদ্রোহী গ্রুপের পেছনে তুরস্ক আছে সেটা সবাই জানে। বিদ্রোহীদের অভিযান ২৭ নভেম্বর শুরু হয়েছিল ইদলিব প্রদেশ থেকে, যা তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি প্রদেশ। সেখানেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম অর্থাৎ HTS এর গুরুত্বপূর্ণ অবস্থান। তাই খালি চোখে বিদ্রোহীদের এই বিজয় তুরস্কের জন্য মারাত্মক এক সুযোগ। কারণ প্রায় ১২ বছর ধরে তুরস্ক চেয়েছিল বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে, যা অবশেষে সফল হয়েছে। তুরস্কের প্রথম চাওয়া, তুরস্কে থাকা সিরিয়ার ৪৫ লক্ষ জনগণ সিরিয়াতে ফিরে যাবে। কারণ এত সংখ্যক জনগণকে লালন পালন করা তুরস্কের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু অন্যদিকে তুরস্ক কিছু বিষয় নিয়ে মারাত্মকভাবে চিন্তিত। কারণ বিদ্রোহী গোষ্ঠী HTS শুধু শক্তিশালী হয়নি, তাদের সাথে কুর্দিদের দ্বারা গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স অর্থাৎ SDFও শক্তিশালী হয়েছে। আর তুরস্ক SDFকে তার শত্রু বলে মনে করে, যার কারণে সিরিয়ায় যদি SDF শক্তিশালী হয় তাহলে তুরস্ক ক্ষতিগ্রস্ত হবে। SDF এর পেছনে আছে আমেরিকা। আর সিরিয়ার অনেক অংশ, বিশেষ করে ইরাকের সাথে সীমান্তবর্তী অনেক এলাকা SDF এর দখলে আছে, যেমন রাকা, দেইর ইজ ইত্যাদি। ফলে তুরস্কের যেমন আনন্দ আছে তেমন তার মনে মারাত্মক ভয়ও আছে। ইসরায়েল কি বলছে? সিরিয়ায় বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করানো ইরানের প্রতিরোধের অক্ষশক্তি ভেঙে গেল। ইরান, সিরিয়া, ইরাক এবং লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতিরা মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিল। এছাড়াও তারা বাশার আল আসাদকে সমর্থন এবং তার পক্ষে যুদ্ধ করে যাচ্ছিল সিরিয়াতে। ফলে সিরিয়ায় বাশার আল আসাদের পতন ইসরায়েলের জন্য অনেক বড় সুযোগ নিয়ে এসেছে। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া গোলান মালভূমিতে তার সেনার সংখ্যা বাড়িয়েছে। এছাড়াও ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ায় থাকা সিরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারগুলোতে তারা হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করে দেবে, যাতে করে সেই অস্ত্রগুলো বিদ্রোহীদের হাতে না যায়। অলরেডি সিরিয়ার ভেতরে অস্ত্রের সেসব স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। যেহেতু সিরিয়া ইরান এবং হিজবুল্লাহর প্রভাবমুক্ত হতে যাচ্ছে, সেটি ইসরায়েলের জন্য অবশ্যই একটি বড় সুসংবাদ এবং ইসরায়েল অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবে। আর এতে ইরানের প্রভাব অনেক কমে যাবে মধ্যপ্রাচ্যে। এছাড়াও ইরান এখন লেবাননে ঢুকতে পারবে না। আগে সিরিয়াকে ব্যবহার করে লেবাননে গিয়ে লেবাননকে ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা চালাতো ইরান। এছাড়াও সিরিয়াকে ব্যবহার করে
ইরান লেবাননে থাকা হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করত, যা এখন আর সম্ভব নয়। এছাড়াও ইসরায়েল 50 বছরের ইতিহাসে অর্থাৎ 1974 সালের পর প্রথম তার ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় ঢুকেছে এবং ধারণা করা হচ্ছে এই সুযোগে সে আরও কিছু জায়গা দখল করে নেবে সিরিয়ার কাছ থেকে। তবে সিরিয়ার বিদ্রোহীরা গাজা এবং পশ্চিম তীরকে নিয়ে কি ভাবে তার উপর নির্ভর করছে তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক কীরকম হবে। যদিও এসটিএস বলেছে, ইসরায়েলের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, বরং ইসরায়েল হিজবুল্লাহ এবং ইরানের ওপর মারাত্মক হামলা চালানোর কারণেই আমাদের এই সাফল্য এত দ্রুত এসেছে। আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই। আমেরিকা কি বলছে? যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বাশার আল আসাদের পতনের কারণে সিরিয়াতে ইসলামিক স্টেট আরও শক্তিশালী হতে পারে। কারণ সিরিয়াতে আমেরিকা থাকে মূলত ইসলামিক স্টেটকে দমন করার অজুহাত দিয়েই। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া হলো একটি নরক, তারা আমাদের বন্ধু নয় এবং এটি আমাদের যুদ্ধ না। অর্থাৎ ধারণা করা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করার পর ট্রাম্প সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেবেন। রাশিয়া কি বলছে? বাশার আল আসাদ ছিলেন মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবথেকে ঘনিষ্ঠ মিত্র। 2011 সাল থেকে রাশিয়া বাশার আল আসাদের পক্ষে সিরিয়ায় যুদ্ধ করে যাচ্ছে। রাশিয়া মূলত বিমান হামলা করে বাশার আল আসাদের বিরোধীদের দমন করার চেষ্টা করেছে এবং কিছু প্রাইভেট সেনাবাহিনী দিয়ে বাশার আল আসাদের বিরোধী পক্ষগুলোকে দমন করার চেষ্টা করেছে। এছাড়াও তারতুসে নৌবাহিনীর ঘাঁটি এবং লাটকিয়ায় তার বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে, যার মাধ্যমে রাশিয়া ভূমধ্য সাগরে এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে তার স্বার্থ রক্ষা করে। কিন্তু বর্তমানে বাশার আল আসাদের পতনের কারণে রাশিয়াকে অবশ্যই এই জায়গা থেকে সরে যেতে হবে এবং মধ্যপ্রাচ্যে তার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিপরীতে আমেরিকা এবং ইসরায়েল শক্তিশালী হবে। এখন প্রশ্ন আসতে পারে যে রাশিয়া কেন বাশার আল আসাদকে সাহায্য করল না বা রক্ষা করতে পারল না? আসলে রাশিয়া তার নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত ইউক্রেনে এই নভেম্বর মাসেই রাশিয়া সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1,500 রাশিয়ান সৈন্য মারা গিয়েছে সেখানে। ফলে তার পক্ষে বাশার আল আসাদকে রক্ষা করা সম্ভব হয়নি। ইরান কি বলছে? বাশার আল আসাদের পতনের আগে ইরানের মিডিয়া সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের বলতো সন্ত্রাসী সংগঠন, আর পতনের পর তারা বলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী। তাতেই বোঝা যাচ্ছে ইরানের অবস্থা কী। শিয়া মতাদর্শে বিশ্বাসী বাশার আল আসাদকে পুরোপুরি সমর্থন দিয়ে গিয়েছে শিয়া আদর্শের ইরান এবং হিজবুল্লাহ। তো এখন সুন্নি মতাদর্শের বিদ্রোহী গ্রুপ বাশার আল আসাদকে সরিয়ে ক্ষমতায় চলে এসেছে, যা ইরানের জন্য মারাত্মক এক ধাক্কা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল ইরান। সে সিরিয়া থেকে তার সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করেছে। ইরানের কর্মকর্তারা বলছেন, সিরিয়া এবং লেবানন আমাদের দুইটি পাখা, এর মধ্যে একটি পাখার পতন হয়েছে। আর এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানের অবস্থা আসলে কি। তবে এর আগে বিদ্রোহী গ্রুপ এসটিএস ইরানকে মেসেজ পাঠিয়েছে যে আমরা রাজধানী দখল করতে যাচ্ছি, তোমরা আর এখানে হস্তক্ষেপ করো না। সিরিয়ায় থাকা শিয়া জনগোষ্ঠী এবং শিয়াদের ধর্মীয় স্থাপনাগুলো আমরা রক্ষা করব, নিরাপত্তা দিব। আর এর পরিবর্তে ইরান সিরিয়া থেকে তার সেনাবাহিনীর সৈন্যদের জন্য নিরাপদে সরিয়ে নিতে পারে সেই সময়টুকু চেয়েছিল বিদ্রোহী গ্রুপের কাছে। এখন প্রশ্ন আসতে পারে, ইরান কেন বাশার আল আসাদকে রক্ষা করতে পারল না? ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে ইরান এবং হিজবুল্লাহ তাদের শক্তি মারাত্মকভাবে ক্ষয় করেছে, যার কারণে সিরিয়াকে শক্তিশালীভাবে সমর্থন দেওয়া বা তার পক্ষে যুদ্ধ করার মতো সামর্থ্য এখন আর ইরান বা হিজবুল্লাহর নেই। ফলে তারা আর বাশার আল আসাদের পক্ষে অস্ত্র ধরেনি। হিজবুল্লাহ কি বলছে? হিজবুল্লাহর কথা বলতে গেলে ইরানের যে অবস্থা হিজবুল্লাহরও একই অবস্থা, কারণ হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করে ইরান। ইরান এবং হিজবুল্লাহর মধ্যে সংযোগের মাধ্যম ছিল সিরিয়া, যা কেটে গিয়েছে। ফলে উভয় পক্ষই দুর্বল হয়ে পড়েছে। হিজবুল্লাহ সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে তার সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। জর্ডান কি বলছে? জর্ডানের রাজা দুশ্চিন্তায় আছেন কখন তার দেশে আবার বিদ্রোহ শুরু হয়ে যায়। এছাড়াও সিরিয়া থেকে তার দেশে বিদ্রোহীরা ঢুকে যেতে পারে। বিদ্রোহীরা ছাড়াও আসাদপন্থী সৈন্যরা ও আসাদপন্থী জনগণ তার দেশে ঢুকে যেতে পারে। বাশার আল আসাদের পতনের কারণে ইরাক এবং লেবাননের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। সিরিয়ায় বিদ্রোহীদের সফলতার কারণে ইরাক এবং লেবাননে থাকা বিদ্রোহী গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করতে পারে। এছাড়াও ইরাকে আসাদ সরকারের সেনাবাহিনীর সদস্যরা প্রচুর পরিমাণে আশ্রয় নিচ্ছে। সেখান থেকেও যে কোনো কিছু হতে পারে।
সৌদি আরব কি বলছে? বাশার আল আসাদের পতনের কারণে সৌদি আরব লাভবান হচ্ছে, কারণ ইরান দুর্বল হয়েছে এবং শিয়াপন্থী অন্যান্য গ্রুপগুলো দুর্বল হয়েছে। সৌদি আরব শক্তিশালী এবং সুরক্ষিত হবে। এখন প্রশ্ন হল, ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে? সিরিয়ার রাজধানীতেই আছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আল জালালি বলেছেন, আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলছি যে তারা এই দেশের কারো ক্ষতি করবে না। সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে যৌক্তিকভাবে এবং এ দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই। তিনি সাধারণ মানুষের প্রতি সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। বিদ্রোহীরাও একই সুরে কথা বলছে। তবে সামনে কিভাবে সরকার চলবে বা নির্বাচন কবে হবে তার কোনো কিছুই এখনও নির্দিষ্ট হয়নি। এরপর কি হবে? এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহী দল হিসেবে পরিচিত এসটিএস, যাদের রুট হল আল কায়দা। বহু বছর ধরেই তারা তাদেরকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছে। তবে অনেকেই এটা মানতে রাজি নন। তাদের মতে গ্রুপটি এখনও চরমপন্থী সহিংস একটি সংগঠন। সিরিয়াতে সহজেই শান্তি আসবে না, কারণ সিরিয়াতে এখনও অনেকগুলো পক্ষ রয়ে গিয়েছে। প্রথমেই আসে ফ্রি সিরিয়ান আর্মির কথা। গৃহযুদ্ধের প্রথম দিকে গঠিত এই গ্রুপটি মূলত সিরিয়ার সেনাবাহিনীর বিচ্ছিন্ন সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল। তাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠা করা। তাদেরকে সমর্থন দিয়ে থাকে তুরস্ক। এরপরই আসে আল নুসরা ফ্রন্ট। আল কায়দার সিরিয়ার শাখা হিসেবে পরিচিত এই গ্রুপটি জিহাদি আদর্শের পক্ষে লড়াই করে। তারা সিরিয়ায় একটি ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এরপর আছে হায়াত তাহরির আল শাম, যারা বর্তমান বিপ্লবের নেতৃত্ব দিয়ে আসাদের পতন ঘটিয়েছে। আল নুসরা ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে এই গ্রুপটি গঠিত হয়। তারাও একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সর্বশেষ রয়েছে কুর্দি জনগোষ্ঠী। সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে কয়েকটি কুর্দি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তারা স্বায়ত্তশাসন বা একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে। তাদের দখলে সিরিয়ার বড় একটি অংশ রয়েছে। এরা প্রত্যেকেই সিরিয়ায় নিজেদের সরকার চায়। এখানে কুর্দি রাষ্ট্র হলে তুরস্ক মেনে নেবে না, ফলে তুরস্ক এখানে আল কায়দা সমর্থিত গ্রুপকে অস্ত্র এবং অর্থ যোগাচ্ছে। আমেরিকা আবার কুর্দিদের সহায়তা করছে। সৌদি আরব, কাতার আল কায়দাকে সহায়তা করছে। আর সুন্নি আল কায়দাকে ঠেকাতেই ইরানিরা আসাদকে মদত দিয়েছিল। অর্থাৎ শিয়া সুন্নি বিভাজনও তাদের সমস্যার একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও রয়েছে আমেরিকা, রাশিয়া সহ অন্যান্য দেশের স্বার্থ। এরপর আছে অর্থনৈতিক ধস এবং মানবিক সংকট। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশে। এগুলো ঠিক করতে অনেক বছর সময় লাগবে। ফলে এখনও বলা যায় না সিরিয়ার মানুষের প্রকৃত মুক্তি এসেছে কিনা। সিরিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিন। ভিডিওগুলো সবার সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।